নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম কুহক। শুনতে থাকুন আজকের গল্প কুহক। থিয়েটার হলের নরম শীতলতায় গা ছেড়ে দিয়ে একটা নাটক দেখছিল সজল। গৌতম বুদ্ধের জীবন কথা, জবরদস্ত প্রোডাকশন, জমকালো সেট সেটিং, তুখোড় অভিনয় করছে প্রতিটি কুশীলব। সজল রীতিমতো মোহিত, ঘাড় পর্যন্ত ঘোরাতে পারছে না। হঠাৎই বিপত্তি। সুজাতার দেওয়া পায়েস খেয়ে সবে বতিলাভ করেছে সিদ্ধার্থ। অমনি সজলের মগজে টুকটুক টোকা। অনিন্দর কথাগুলো ফের বেজে উঠল কানে। আচমকাই, জীবন তো একটাই, সেটা এরকম হেলাফেলায় নষ্ট করো না বস। খাঁখা মরুভূমিটি হয়ে আর থেকো না, হৃদয়ে এক ফালি মরুদ্যান গজাতে দাও। ব্যাস, নাটক চৌপাট। চমৎকার একটা ছন্দে গড়া ছিল সন্ধ্যেটা। পলকে ছানা কেটে গেল। একটি দৃশ্যেও আর মন বসাতে পারল না সজল। ইন্টারভ্যালে বেরিয়ে ফসফস সিগারেট টানল। তামাক পোড়ার ধোঁয়া কাজই করল না মস্তিষ্কে। ডিমের চপ চিবোল কচর কচর, বিষাদ ঠেকল জিভে। নাটকের বাকি অংশটুকু যে কিভাবে গিলল তা শুধু সজলই জানে। শো ভাঙবার পরেও কি মুক্তি আছে? রাত প্রায় 9টা। ঘরমুখো মিনিবাসে বসার জায়গাও পেল সজল, একদম জানলার ধারে। তবু স্বস্তি নেই। অনিন্দর বাক্যগুলো যেন ঠাঁই ঠকাঠক গজাল হয়ে ঢুকছে মাথায়। কি আজব প্রস্তাব, এই 50 ছুঁই ছুঁই বয়সে বিয়ে! অনিন্দ ভাবলো কি করে এমন একটা বিদঘুটে ভাবনাকে আদৌ আমল দেবে সজল? কিন্তু দিচ্ছে তো, দিয়ে তো ফেলেইছে। নইলে এত চিত্ত চাঞ্চল্য জাগে কেন? এহেন প্রস্তাব কি সজলের জীবনে এই প্রথম? আধবুড়ো বয়সে পৌঁছে? মোটেই না। প্রথম জীবনের 7-8 বছর সে ঘষতেছে এক সরকারি চাকরিতে। তখন অবশ্য কোনো সহকর্মী তার বিয়ে নিয়ে তেমন মাথা ঘামায়নি। সেটা ছিল একটা ঘুষের সাম্রাজ্য। সবাই সেখানে নিজের ধান্দায় মশগুল। কোন পথে উপরি কামাই আরো বাড়ানো যায় সেই ভাবনাতেই তারা সদা ব্যস্ত। কি একজন সহকর্মী বিয়ে করল না কুঁহারা রইল, চিন্তা করতে তাদের ভারী বয়ে গেছে। তাদের অগোচরে টুকটাক সম্বন্ধ চলেছিল সজলের। হয়তো বিয়েও একটা লেগে যেত, কিন্তু এমন একটা কেস খেয়ে গেল। হঠাৎ রিটায়ারমেন্টের ঠিক মুখে মুখে বাবার আচমকা হার্ট অ্যাটাক এবং এক ধাক্কাতে ধরাধাম ত্যাগ। আর পতির শোকে সেই যে মা বিছানা নিল, বাকি জীবনটা শয্যা ছেড়ে আর নামলই না। আজ এই অসুখ তো কাল ওই অসুখ, গেটে বাঁধ, হাঁপানি, মুখ ধরপড়, কি রোগ যে ছিল না অনামিকা দেবীর। তারপর তো সেডিপটাল হয়ে পুরোপুরি ধসে গেল। তবে পরমায়ু যার অনন্ত, তার কি অল্পে রেহাই মেলে? পাক্কা 11টা বছর জীবন মৃত দশায় পড়ে রইল মা। আর এরই মাঝে পাছে মাকে ছেড়ে বদলি হয়ে যেতে হয়। মরিয়া চেষ্টায় চাকরিটা বদলালো সজল। কোয়ালিফিকেশন তো ছিলই। MSc পরীক্ষায় নম্বরগুলো তেমন মন্দ নয়। ইন্টারভিউ দিয়ে টালিগঞ্জের এই ইন্টারন্যাশনাল স্কুলটায় ঢুকে পড়ল। তারপর থেকে সজলের তো শুধু স্কুল আর মা, মা আর স্কুল। বিয়ের ভাবনা মাথায় আর ঘেঁষারি সুযোগ পেল কই? হ্যাঁ, তখনও একজন বলেছে বটে। মামা, কাকা, পিসিমাসি গোছের আত্মীয় স্বজনেরা, একটা সুশ্রী ঘরোয়া মেয়ে নিয়ে আয়, সে তোর মার সেবা যত্নও করবে, সংসারের একটু ছিঁড়িছাঁদও ফিরবে। তখন মনে মনে হেসেছে সজল। মা তো তার, পরের বাড়ির একটা মেয়ে এসে সজলের মায়ের সেবাদাসী হওয়াটা জীবনের মুখ্য বলে মেনে নাও নিতে পারে। তাছাড়া শয্যাশায়ী মায়ের সামনে ঘরে বউ এনে তোলা,
ভাবনাটাই যে কি অশ্লীল। মুখে কেউ কিছু না বলুক, সজলের বিবেকিত অহর্নিশি খোঁটা দেবে। শরীরের খিদেটাকে সে সামাল দিতে পারল না। তার সেই বাসনা টাসনাগুলো তো কবেই মরে গেছে। মা চলে গেল গত বছর, তারপর 9 করে 8 মাস পেরিয়েছে। মনের গোপন কোণেও আর বিয়ের ভাবনা উঁকি দেয়নি, বরং একা থাকাটাই তো দিব্যি অভ্যেস হয়ে গেছে এখন। সুন্দর ঝাড়া হাত পা জিভ, ইচ্ছে মতো থাকো, গান শোনো, টিভি দেখো, বই পড়ো, বিছানায় গড়াগড়ি খাও, সিনেমা থিয়েটারে যাও, কচ্ছিত কখনো বন্ধু বান্ধবদের জমায়েতে হই হল্লা করে এসো, প্রাণ চাইলে ফুরুত ফুরুত বেরিয়ে এসো এদিক সেদিক। এই তো ক্রিসমাসের ছুটিতে সজল কি তোফা গোয়া ঘুরে এলো একা একাই। বিচে বিচে ঘোরা, উদ্দাম সমুদ্র স্নান, অপরূপ সূর্যাস্ত দর্শন। একা বলে কোনো কিছুতেই কি খামতি হয়েছে সজলে? হঠাৎ কেন যে তার থিতু ভাবটা নড়ে গেল। আবার মনে পড়ে গেল দুপুরটা, শনিবার, তাড়াতাড়ি ছুটি। অনিন্দর সঙ্গে বেরোচ্ছিল স্কুল ছেড়ে। দুজনেই মেট্রো ধরবে। অনিন্দ নামবে ভবানীপুর, আর সজল রবীন্দ্র সদন। নাটকে শোয়ের ঢের দেরি। এখন আর বাড়ি ফিরে কাজ নেই। নন্দন চত্বর কিংবা আর্ট গ্যালারিতে ঘুরে ঘুরে কাটিয়ে দেবে মাঝে সময়টুকু। হাঁটতে হাঁটতে অনিন্দ বলল, একটা কথা বলবো বস, সিরিয়াসলি শুনবে? কি? এখন তো তোমার আর কোনো পিছু টান নেই, একটা বিয়ে করে ফেলো না। স্কুলে একমাত্র অনিন্দর সঙ্গে সজলের ঠাট্টাই আর কি সম্পর্ক। আদির অসার্থক রসিকতাও চলে টুকটাক, তাই হালকা সুরে সজল বলেছিল, ফাজলামি হচ্ছে? হ্যাঁ না বস, বললাম তো আমি সিরিয়াস। আমাকে তো তুই অনেকদিন দেখছিস, কি মনে হয় আমাকে? বিয়ে পাগলা বুড়ো? তুই বুড়ো? যা। অনিন্দ ঘা হেলিয়ে একবার জড়িয়ে পড়ল সজলকে। জাস্ট একবার চুলের ডাই করালে তোকে 34-35 বলে চালিয়ে দেওয়া যায়, কিন্তু 34-35 তো নয়, 48+। সো হোয়াট? এখন ইন্ডিয়ানদের গড় আয়ু 70-এর বেশি। তুই মদো মাতাল নোস, সিগারেট খাস না, 90 অবধি তোর বাঁচাকে ঠেকায়। অনিন্দ মুচকি হাসল। অর্থাৎ চাইলে কিন্তু এখনো 40 বছরের বিবাহিত জীবন তোর সামনে পড়ে? সরি, অতদিন বাঁচবার আমার কোনো ইচ্ছে নেই, না একা না দোকা। মুখে বলা সহজ, কিন্তু বয়স যত বাড়ে মানুষের বাঁচার ইচ্ছেটা প্রবল হয় রে। আমার হবে না, 60 পেরোলেই কাট, এটাই আমার মোটো। বেশ, তাই নয় হলো, তবে 60 অবধি লাইফটা তো এনজয় করবি নাকি? তার জন্য বিয়ে করাটা একান্তই জরুরি? তোর মতো মানুষের জন্য তো অবশ্যই জরুরি। তুই ড্যাশ লাইফ লিড করিস না, সমাজসেবার ভূত তোর ঘাড়ে চাপেনি, দলবল নিয়ে হই হই করাটাও তোর স্বভাব নয়। সুতরাং একটা কম্প্যাক্ট হোমলি লাইফই তোর স্যুট করবে, হুইচ ইনক্লুডস ওয়ান বউ। অনিন্দ চোখ টিপল। বিবাহিত জীবনের স্বাদ না পেলে কিন্তু তোর মরাটাও আধা ক্যাঁচড়া হয়ে থাকবে রে, অতৃপ্ত পিপাসার্থ। মানতে পারলাম না রে। মন্দা যে কারণে লোকে বিয়েটা করে আমি সেই আর্টসটাই ফিল করি না। ওরে, শরীরই কি বিয়ে সব? বিয়ের আসল মজা তো কম্প্যানিয়নশিপ। যখন আর শরীর চলবে না, বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্কই রাখতে পারবি না, তখন তো শুধু পড়ে থাকে অন্ধকার, মুখোমুখি বসিবার ওই বউই। যুক্তিটা খুব জোরালো নয়। এরপর নিশ্চয়ই বলবি, ব্যাচেলার লিভস লাইক এ প্রিন্স বাট ডাইজ লাইক এ পপার। ওফ, তোদের মতো জ্ঞান পাপীদের সঙ্গে কথা বলাই মুশকিল। অনিন্দ হাসছে, হাসতে হাসতেই বলল, তাহলে সোজাসুজি আসি। অনেক টাকা তো রোজগার করেছিস, একটা দুঃখী মেয়েকে উদ্ধার কর না। মেয়ে? কে মেয়ে? আমার শালীর বান্ধবী। মিয়ার নেই, মহিলা বলতে পারিস। বয়স বাড়িয়েও বলবো না, কমিয়েও বলবো না,
অ্যারাউন্ড 37-38। রূপে ডানা কাটা পরি নয়, তবে দেখতে শুনতে ভালোই। তার বিয়ে হয়নি কেন? প্রায় তোর মতোই কেস। কলেজে পড়বার সময় মা মারা গিয়েছিল। বাবাটা হ্যালহ্যালে ঝ্যালঝ্যালে টাইপ। দুই ভাইকে দেখাশোনার গোটা দায়িত্বটাই চেপেছিল কবিতার ঘাড়ে। এখন ভাইরা চাকরি বাকরি করছে, লায়েক হয়েছে, বিয়েটাও কমপ্লিট। যে দিদি তাদের মায়ের মতো করে মানুষ করলো, এখন তাকেই ভাই এরা দূরচাই করে। মহিলা চাকরি বাকরি করে না? করলে তো তাও পায়ের নিচে খানিকটা জমি থাকতো। নম নম করে গ্র্যাজুয়েশনটা শুধু সারতে পেরেছিল কোনো ক্রমে। তারপর ওই ভাইদের কথা ভেবে চাকরি বাকরির চেষ্টা করেনি তখন। কথাটা বলবার সময় অনিন্দকে একটু গম্ভীরই দেখাচ্ছিল। আমার শালি আমাকে দিনরাত বলছে, কবিতার জন্য কিছু একটা করো। এত ভালো মেয়ে, এত চমৎকার গান গাইতো। এখন আর হারমোনিয়াম নিয়ে বসেই না, সারাক্ষণ মুখ শুকনো করে থাকে। ও যদি একটা সংসার পায় তো বেঁচে যায়। তার জন্য আমাকে বলি পাঠাতে হবে কেন ভাই? বলছি তো আমার বিয়ে টিয়ের ইচ্ছে নেই। আহা, এক্ষুনি ডিসিশন নিচ্ছিস কেন? আগে ভাব, মেয়েটাকে একটু দেখ, আলাপ টালাপ কর। বিয়েটা করলে দেখবি তোর জীবনটাই কেমন ভরে উঠেছে। বলে কাঁধে হাত রেখে মোক্ষম ডায়লগটি ঝেড়েছিল অনিন্দ। মরুভূমি, মরুদ্যান। হ্যাঁ, কি যে ভাবে সজলকে। হতেই যেন বললে তুলে হয়ে যাবে সজল। সে বেশ আছে, ভালো আছে। নতুন কোনো ঝুঁকি ঝামেলায় জড়িয়ে পড়বার তার কণামাত্র আগ্রহ নেই। মন থেকে উটকো ভাবনাটাকে সরিয়ে দিতে পেরে সজল বেশ চনমনে বোধ করল। মিনিবাসের জানলা থেকে দেখলো একবার বাইরেটা। ঢাকুরিয়া ব্রিজ পেরোচ্ছে বাস। উঠে পড়ল সিট ছেড়ে। সেলিমপুর স্টপে নেমে রিক্সা ধরেছে। রেলগেট পেরিয়ে দোতলা ছোট্ট বাড়ি। উপরে বাড়িওয়ালা, নিচে সজলেরা। এখন শুধু সজলই। দরজার তালা খুলে ঢোকবার মুখে সজল নিয়মিতই একবার লেটার বক্সটা খুলে দেখে। দুখানা পত্রিকা গোঁজা আছে আর ইলেকট্রিক বিল। কাগজগুলো হাতে নিয়ে পা রাখলো অন্দরে। আলো জ্বাললো, পাখা চালালো। সামনে এক ফালি বসবার জায়গা। সজলের বাবা কায়দা করে বলতো ড্রয়িং রুম। কি রানী সুলভ বিলাসিতা আর কি। স্বার্থের মধ্যে অল্প স্বল্প শখ শৌখিনতাও ছিল মানুষটার। সোফা সেট কিনেছিল পার্ক স্ট্রিটের নিলামঘর থেকে। এখনো সেগুলোই বিরাজমান, মলিন চেহারায়, টেরা বেঁকা হয়ে। সোফায় বসে সেন্টার টেবিলে পা তুলে দিল সজল। একখানা পায়া নড়বড় করছে টেবিলের। মাসখানেক আগে মিস্ত্রি ডেকে সারিয়েছিল। বিলকুল ঠকিয়ে গেছে লোকটা, কিংবা আয়ু ফুরিয়েছে। এবার ফেলে দিতে হবে টেবিলটা। যদি আদৌ সজল বিয়েটা করে, এই রং জ্বলা সোফা সেট নিশ্চয়ই বিদায় করতে হবে। নতুন সংসারে এইসব জরাজীর্ণ আসবাব কি মানায়? বউ তো নিশ্চয়ই নিজের মতো করে সাজাতে চাইবে ঘরদর। হয়তো বেতের ফার্নিচার পছন্দ করবে সে, কিংবা রট আয়রনের। উফ, আবার সেই অন্ধগলি। সজল জোরে জোরে মাথা ঝাঁকালো। নিজেকে সময় ফেরাতে মন দিল সদ্য হাতে আসা পত্রিকা দোকানায়। একটা হাসির পাক্ষিক, অন্যটা নিরিসরবাদী গুরুতর প্রবন্ধের ঠাসা। এরকম আরো খান দুয়েক পত্রিকার নিয়মিত গ্রাহক সজল। অবসর মুহূর্তে এইগুলো নাড়াচাড়া করতে বেশ লাগে। এবারে সংখ্যা দুটো উল্টে পাল্টে দেখে সজল বেশ হতাশ। তেমন জুৎসই কিছু নেই। হাসির পত্রিকাটায় একটা লেখা অবশ্য মন্দ নয়, রাখা যা, খেয়ে উঠে পড়বে তাড়িয়ে তাড়িয়ে। হঠাৎ মাথার মধ্যে বিদ্যুতের ঝিলিক। রাত্রে খাবেটা কি? রুটি আনা হলো না যে। সকালবেলা বিমলা ঝড়ের গতিতে রান্না সেরে যায়, কিন্তু রাতে রুটি কিনে আনাটা সজলেরই কাজ। মা যতদিন ছিল মায়ের আয়াটাই মানিয়ে দিত। তারপর গত 8-9 মাস ধরে এই ব্যবস্থায় চলছে। কেন যে আজ ভুলে গেল? রিক্সায় উঠবার আগেই তো স্মরণে আসা উচিত ছিল। এখন বেরিয়ে নিয়ে আসবে। মোড়ের মাথায় এক মহিলা রুটি বানায়, কিন্তু সর্বক্ষণ ওখানে যা ভিড়। 4টে রুটি কিনতে ঠায় দাঁড়িয়ে থাকো 8 ঘন্টা।
ফ্রিজে খানিকটা ভাত পড়ে আছে, ওই দিয়েই নয় আজ রাতটা, শুধু গরম করাটাই যা ঝকমারি। গ্যাসে গরম জল বসাও, তাতে ঠান্ডা ভাত ঢালো, সামলে সুমলে জল ঝরাও। ছাদে কি বাড়িতে একটা বউ দরকার হয়? এই ছোট ছোট টেনশনগুলো থাকে না। আক্লান্ত হয়ে ফিরলে মুখের সামনে থালা জুটবে। এ কি কম স্বস্তির? বিমলার হতকুচির দায় সারা রান্না রোজ দুবেলা গিলতে হবে না, এটাও তো বড় সড়ো লাভ। কবিতা নাকি খুব গুণের মেয়ে, তার হাতে রান্নাও নিশ্চয়ই। ফের চিন্তাটা বাঁকে ঢুকে গেল ওই পথে। মতিভ্রম হলো নাকি সজলের? শুধু ভাতটুকু গরম করবার পরিশ্রম করতে হচ্ছে বলে বউ আনবার ভাবনাটাকে প্রশ্রয় দিয়ে ফেলল। সজল সোফা ছেড়ে উঠে পড়ল। ঘরে গিয়ে বদলাচ্ছে বাইরের পোশাক। হাসলো আপন মনে। কতদিন ধরে একটা মাইক্রোওয়েভ ওভেন কিনবো করছে, স্টেপ গড়িমসির কারণে হয়ে উঠছে না। ওই যন্ত্রটি থাকলে ভাত রাত গরম করবার কোনো সমস্যাই নেই। অনেক রান্না বান্নাও নাকি করা যায়। রান্না আর খাবার গরম করবার মতো তুচ্ছ কাজের জন্য বউ ঘরে এনে তোলা কি বুদ্ধিমানের কাজ? বউয়ের চেয়ে মাইক্রোওয়েভ ওভেন মেনটেন করা ঢের সহজ, ব্যবহার করার পদ্ধতিও অনেক কম জটিল। সুতরাং ঘরে ওই যন্ত্রটি আনবে সজল, বউ নয়। মনের মতো যুক্তি সাজাতে পেরে সজলের চিত্তে ফের প্রফুল্লতার আমেজ। ফ্রিজ খুলে বার করলো খাবার দাবার, গরম টরম করে সেরে নিল নৈশাহার। আয়েশ করে টিভি চালিয়ে বসল। ঘুরছে এ চ্যানেল ও চ্যানেল। ভালো কোনো চ্যাট শো নেই আজ। কোথায় কোন রাজ্যে একটা মন্ত্রী ঘুষ নিতে গিয়ে স্টিং অপারেশনে ধরা পড়েছে, তাই নিয়ে ন্যাশনাল চ্যানেলগুলো কুচলে চলেছে একটানা। স্থানীয় চ্যানেলগুলোতেও সেই এক মুখ, একই থোর বড়ি খাড়া, বকর বকর। মুভি চ্যানেলগুলোয় শুধুই অ্যাকশন, নয়তো বিকট সায়েন্স ফিকশন। কোথাও তেমন খেলাও হচ্ছে না আজ। ঘুরপা খেতে খেতে একটা বাংলা সিরিয়ালে থামলো সজল। স্কুলের অনেক দিদিমণি গেলে সিরিয়ালটা, তাদের আলোচনা শুনে শুনে গল্পটা মোটামুটি সজলের জানা। অন্যদিন এসব সিরিয়াল টিরিয়াল দেখে না সজল, আজ দেখলো একটুক্ষণ। ধুস, বড্ড চড়া মেলো ড্রামা। কি করে যে প্রমীলা মধুরিমার মতো জাঁতরেল মহিলারা এসব অতি নাটকীয়তা সহ্য করে? খুবই তারও কি সিরিয়াল দেখবার নেশা আছে? খুবই সম্ভব। ঘরোয়া মহিলারাই তো বাংলা সিরিয়ালের দর্শক। কিন্তু সজলের সঙ্গে তাহলে ঠোকাঠুকি লেগে যাবে যে। সজল ঠাট্টা তামাশা জুড়লে কবিতা কি পারবে হজম করতে? সজল নিজের পছন্দ মতো চ্যানেল খুলে বসলে কবিতা নিশ্চয়ই খুশি হবে না। কে জানে, হয়তো খেলা, সিনেমা, চ্যাট শো আর দেখাই হবে না সজলের। দেখো কাণ্ড, সজল ফের ভাবছেটা কি? কবিতা নামের মহিলাটিকে সে বিয়ে করছে, এমন একটা ধারণা কি মনের মধ্যে গেড়ে বসেছে? তাহলে ব্যাড, ভেরি ব্যাড। স্বাধীনতায় হাত পড়বে জেনেও খাল কেটে কুমির আনে কোন বুর্বক? টিভি অফ করে সজল বিছানায় গেল। বিশাল খাট, মা বাবার বিয়ের সময়কার। মা চলে যাওয়ার পর সজলই শোয় এখন। পাশের ঘরে তার তক্তপোষটি পড়েই আছে পরিত্যক্ত দশায়। প্রথম প্রথম এই ঘরের বিছানাটাকে সজলের প্রকাণ্ড মনে হতো, আজকাল শোয়ে এসেছে। কিন্তু আজ কি যে হলো? আলো নেভাতে এক অচেনা অস্বস্তি। চোখ বুঝে দুহাত ছড়ালো সজল। এমনই তো রোজ থাকে, তবে খাটটাকে আজই হঠাৎ কেন ফাঁকা ফাঁকা লাগছে? একটা অকিঞ্চিতকর সম্ভাবনা কি শূন্যতাটা বাড়িয়ে দিল? মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে ছোট বাড়িটাকে কেমন যেন নির্জন মনে হয়, গা ছমছম করে। মা যতদিন ছিল কোনো সারা শব্দ না করলেও শুধু তার অস্তিত্বটুকুই ভরিয়ে রাখত চারিদিক। সেই নির্জনতার বোধই কি হঠাৎ গ্রাস করেছে সজলকে, নাকি এ এক অন্য অনুভূতি? জোর করে আজে বাজে ভাবনাটাকে মন থেকে সরালো সজল। 1000 থেকে 1 পর্যন্ত গুনছে। ঘুম মানার অব্যর্থ টোটকা। ক্রমশ জড়িয়ে এলো দু চোখ। জাগছে, ঘুমোচ্ছে,
আবার জাগছে। সকালে উঠল কলিং মেলের আওয়াজে। বিমলা এসেছে। 5 মিনিটের মধ্যে চাও হাজির। কাপে চুমুক দিতে দিতে কাগজ পড়ছে সজল, খুঁটিয়ে খুঁটিয়ে। তখনই রজতের আবির্ভাব। বাড়িওয়ালার বড় ছেলে, প্রায় সজলেরই সমবয়সী, কমার্স গ্র্যাজুয়েট, চাকরি করে একটা ছোটখাটো প্রাইভেট কোম্পানিতে। হাসি মুখে রজত বলল, বাবা পাঠালো। ঈষৎ শঙ্কিত হলো সজল। বাড়িওয়ালার সঙ্গে তার সম্পর্ক তিক্ত নয়, কিন্তু তার ছেলেকে পাঠানো মানে কিছু একটা আর্জি জানাবে এবার। সজল সহজ গলাতেই বলল, কেন গো? সোফায় বসল রজত। একটু সময় নিয়ে বলল, বাবা বলছিল অনেকদিন তো হলো, এবারে বাড়িটা একবার রং করানো দরকার। ভালোই তো, করে ফেলো। শুধু রং করলেই তো চলবে না, কিছু মেরামতিও আছে। ছাদ দিয়ে জল পড়ে, আবার একবার জল ছাদ করাবো। তারপর ধরো তোমার বাথরুমটায়, সে তো শুনলাম চটলা খসে খসে পড়ছে। সজল একবার ঘাড় ঘুরিয়ে দেয়ালগুলো দেখল, চেতলা ধরে গেছে। আঙুল দেখিয়ে বলল, এগুলোর কথাও ভাবো? হ্যাঁ, সবই করব। বললে তোমার ঘরগুলো রং হয়ে যাবে। হ্যাঁ, তবে কিনা বোঝই তো, অনেক টাকার ধাক্কা। উমেশবাবুকে দিয়ে একটা এস্টিমেটও করিয়েছি, 70-80 হাজার টাকা তো পড়বেই। তাই নাকি? সজল ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড ভাবল, তারপর বলল, আমার পোর্শনের খরচ যতটুকু হয় আমি দিয়ে দেবো কোনো। যদিও নিয়ম অনুসারে মারাটের ঘরদোরের মেরামতির দায়িত্বটা বাড়িওলারই। আর নিয়মের কথা ছাড়ো, তোমার সঙ্গে আমাদের কি অত নিয়ম কানুনের সম্পর্ক? রজত একগাল হাসল। আসলে বলছিলাম কি, তুমি যদি একটা থোক টাকা দাও, এই 50-60 হাজারের মতো, তোমার খরচটা বাদ দিয়ে বাকিটা অ্যাডভান্স হিসেবে জমা রাখবো। মাসে মাসে তুমি কাটিয়ে নেবে। ওরে বাবা, 50-60 হাজার! তোমার কাছে কিচ্ছু বেশি নয়, তুমি তো একা মানুষ, এটুকু স্বচ্ছন্দে দিতে পারবে। যদি 1040 অ্যাডভান্স হিসাবে জমা থাকে, মাসে মাসে 500 করে কাটলে 6-7 বছরে শোধ হয়ে যাবে। প্রস্তাবটা এমন কিছু খারাপ নয়। রজতদের আর্থিক অবস্থাটা খুব ভালো নয়। মাইটা চাকরি নিয়ে দুর্গাপুরে ভেগেছে। 2 ছেলে মেয়ে আর বাবা মার বোঝা টানতে রজত যথেষ্ট হিমশিম খায়। এক লপ্তে সজলের কাছ থেকে টাকাগুলো পেলে হয়তো সুসার হবে রজতের। কিন্তু একটা দোনোমনো ভাব আসছে কেন? কালকে সেই চিন্তাটাই কি ফের হানা দিচ্ছে? সজল যদি পাকে চক্রে বিয়েটা করেই ফেলে, বউকে সে এই বাড়িতেই আনবে কি? এই তো গুপচি 2খানা ঘর, বাড়িটার বয়সও তো কিছু না হোক বছর 50, যতই সারাই হোক একটা বিচ্ছিরি পুরনো পুরনো ভাব তো থেকেই যাবে। তার চেয়ে বরং একটা নতুন ফ্ল্যাটে উঠে যাওয়াই তো শ্রেয়। সেদিক থেকে দেখলে বাড়ি মেরামতির একটা পয়সাও খরচ করা উচিত নয় সজলের। আর অ্যাডভান্সের গান্ডায় পড়ে যাওয়াটা তো হবে চূড়ান্ত মূর্খামি। সজল এড়ানোর ভঙ্গিতে বলল, ঠিক আছে, দেখি। না না, এটুকু তোমায় করতেই হবে ভাই। রজত উঠে দাঁড়ালো। বাবা কিন্তু তোমার উপর ভরসা করে আছে। তুমি গ্রিন সিগন্যাল দিলে উমেশবাবুকে খবর পাঠাবো। বর্ষা নাম্বার আগে কাজটা তুলে ফেলতে চাই। রজত চলে গেল। সজল মেজার মুখে বসে। মহা ঝঞ্ঝাটে ফেলে গেল তো রজত। সংসার পাতার ভাবনা যখন সবে উঁকি দিতে শুরু করেছে, তখন একই বখেরা। বাড়িঘর রং টং করে নিলে এখানেই জীবন শুরু করা যাবে না তা হয়তো নয়, কিন্তু তার মেয়াদ কতদিন? সংসার হয়তো চিরকাল দুজনে থাকবে না। কবিতার যা বয়স, বাচ্চা কাচ্চা তো হতেই পারে, তখন তো এই বাড়িতে থাকার সম্ভব নয়। তাহলে কদিন খেলিয়ে না বলে দেবে রজতে, নাকি সত্যিটাই জানাবে? এবার বিয়ের আগেই উঠে যাবে সজল। নতুন ভাড়াটের কাছ থেকে অগ্রিম নিয়ে না হয় রজতের বাড়িঘর সারানো হোক। ভাবনাটায় এক ধরনের আরাম পেল সজল। একটু অবাকও লাগছিল হঠাৎ। কালকের মতো অত তীব্র বিরক্ত আর বোধ করছে না এই বিয়ের প্রস্তাবটায়।
বরং যেন ভালোই লাগছে। ফুরফুরে মেজাজে সজল রান্নার ডিরেকশন দিল বিমলাকে। ফ্রিজে মুরগি রাখা আছে, পাতলা ঝোল হবে, সঙ্গে ডাল আর আলু পোস্ত। তারপর জলখাবার খেয়ে বসে গেল পরীক্ষার খাতা দেখতে। স্কুলে তাদের বেজায় কড়াকড়ি, শুধু নম্বর দিয়ে কাজ শেষ হয় না, কি করে লিখলে উত্তর আরো ভালো হয় তারও একটা রূপরেখা তৈরি করে দিতে হয় পাশাপাশি। সজল সেই কাজই করছিল মন দিয়ে। তারই মাঝে হঠাৎ মোবাইলের ঝংকার, অচেনা নম্বর, ও প্রান্তে এক মার্জিত কণ্ঠস্বর। হ্যালো, আমি কি সজল স্যারের সাথে কথা বলছি? নির্ঘাত কোনো অভিভাবক, গলা ভারী করলো সজল। ইয়েস, স্পিকিং। আপনি নিশ্চয়ই ক্লাস 9-এর রুদ্রাংশু মুখার্জিকে চেনেন? রুদ্র? হ্যাঁ হ্যাঁ, আমি রুদ্রর বাবা। আপনার কাছে একটা অনুরোধ ছিল স্যার। বলুন। আপনি যদি দয়া করে আমার ছেলেটাকে একটু স্পেশালি গাইড করেন, অফকোর্স তার জন্য আমি ডিউ রেমিউনারেশন দেব। সরি, আমি তো প্রাইভেট পড়াই না। জানি স্যার, তবু যদি, আসলে আমি রুদ্রর মুখে আপনার খুব সুখ্যাতি শুনেছি। আপনি কেমিস্ট্রির মতো নিরজ সাবজেক্টেও ওর মধ্যে যে ইন্টারেস্ট ক্রিয়েট করেছেন, দ্যাটস মাই জব। না না, তা কেন, প্লিজ স্যার, সপ্তাহে 1-2 দিন, যা আপনার পক্ষে সম্ভব। যে অ্যামাউন্ট আপনি চাইবেন, 2000-3000। বললাম তো আমি পড়াই না, সরি। তবু স্যার একটু ভাবুন, পরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ফোনটা অফ করে একটুক্ষণ চোখ বুজে বসে রইল সজল। টিউশনে সে করে না ঠিকই, করবার ইচ্ছেও নেই। মোটামুটি ভালোই মাইনে করি দেয় স্কুল, মিছিমিছি সে টাকার পিছনে ছুটবে কেন? কিন্তু এবার কি চিন্তাটাকে বদলাতে হবে? যদি সত্যি সংসার করে, তাহলে তো আর অর্থটাকে উপেক্ষা করা যাবে না। এই বাড়িতে ঢুকেছিল 170 টাকায়, সেটা এখন বাড়তে বাড়তে হয়েছে 1500। নতুন কোনো ভদ্রস্থ ফ্ল্যাটে গেলে অন্তত 10,000 তো পড়বে, এমনকি কিনতেও হতে পারে। তার উপর বুড়ো বয়সে যদি ছেলে পুলে হয়, তার ভবিষ্যৎটাও তো দেখতে হবে। তার পিছনে যে বিপুল খরচ। কি আশ্চর্য, কল্পনাটায় কোনো শঙ্কা নয়, দিব্যি একটা তৃপ্তি পাচ্ছে সজল। যেন বেঁচে থাকার একটা নতুন অর্থ জেগে উঠছে ধীরে ধীরে। এই যে বর্তমানে নিশ্চিন্ত স্বাধীনতাটা চলে যাবে, তার জন্য তো কোনো ক্ষোভের উদয় হচ্ছে না। কেন? মনের অতলে কি তাহলে ইচ্ছাটা ঘাপটি মেরেছিল, নাকি সে সচেতনভাবে দমিয়ে রেখেছিল সামাজিক মানুষের চিরকালীন বাসনাটাকে? মাথা ঝাঁকিয়ে সজল আবার ডুবলো খাতায়। উঠে স্নান খাওয়ার সেরে আজ আর অন্য রবিবারের মতো টিভি ভিসিডি খুলে বসলো না, ল্যাপটপ চালিয়ে ফেসবুকে ঘোরাফেরায় গেল না, গড়িয়ে পড়েছে বিছানায়। কাল রাত্রে ছিল ছেঁড়া ছেঁড়া তন্দ্রা, আজ সে তলিয়ে গেল ঘুমে। জাগলো প্রায় সন্ধ্যের মুখে মুখে। 1 কাপ চা বানিয়ে খেয়ে পাঞ্জাবিটা চড়ালো, একটু এদিক ওদিক বেরোবে। ঠিক তখনই ফের মোবাইলের ডাক। কলেজের বন্ধু বিজিত অনেকদিন পরে ফোন করেছে। সজল ঈষৎ বিস্মিত স্বরেই বলল, কি রে হঠাৎ তুই যে? দরকার আছে গুরু, নেক্সট সানডে ফ্রি আছিস তো? কেন? ওই দিন আমাদের বিয়ের 20th অ্যানিভার্সারি, জোর হই হুল্লোড় হবে। হেভি পার্টি দিচ্ছিস বুঝি? ওই আর কি, বিয়েতে যে যে বন্ধুরা এসেছিল তাদের সবাইকে ডাকছি। বলে বিজিতের উচ্চকিত হাসি। তুই তো বিয়ের মধুই চাকলি না, এসে খানাপিনাগুলোই চেখে যাস। ওকে, তুই তো আজকাল আমাদের ফাংশন টাংশন অ্যাভয়েড করিস, দেখিস ওদিন ডুব মারিস না যেন। ফোন ছেড়ে দিয়ে মনে মনে হাসলো সজল। নিয়মিত বন্ধু বান্ধবদের আড্ডায় যাওয়া তার কমে এসেছে ঠিকই, এমন এমন ঠাট্টাই আর কি জোড়ে সবাই। তবে সামনের রবিবার সে যাবে, সেদিনই কি সবার সামনে ফাটিয়ে আসবে ভোমশেলটা? মুখগুলো কেমন বদলে যাবে না? নিজের মনে গুনগুন গান গাইতে গাইতে সজল বেরিয়ে পড়ল। না, বেশি দেরি করা চলবে না, বিয়েটা শ্রাবণেই সেরে ফেলতে হবে।
কিন্তু জমকালো কোনো অনুষ্ঠান নয়, অকারণে খরচের বন্যা নয়, সাদা সাপটা রেজিস্ট্রি, সবাই মিলে একটু খাওয়া দাওয়া, ব্যাস। এই বয়সে সানাই বাজিয়ে টোপর পরে 10টা মোটা নয় নাই করল। কবিতা অবশ্য সামাজিক অনুষ্ঠান চাইতেও পারে, যাকে সে দেখা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা। একটা সিদ্ধান্তে পৌঁছতে পেরে কি যে প্রশান্তি। কিন্তু আজও রাত্রে ঘুম ভালো হলো না। ছেঁড়া খোড়া নিদ্রার হালকা স্বপ্নের আভাস, একটা অদেখা নারীর অবয়ব কাছে আসছে, বারবার মিলিয়ে যাচ্ছে, আবার আসছে। রাত জাগায় এত সুখ। পরদিন বেশ চনমনে মেজাজে স্কুলে এসে অনিন্দর খোঁজ করলো সজল, কিন্তু সেভাবে মোলাকাত হচ্ছে না। যখন সে ক্লাস থেকে ফিরছে, অনিন্দ ডাস্টার চোখ হাতে দৌড়চ্ছে। অনিন্দর ক্লাস শেষ হতেই সজল তখন ল্যাবে। অবশেষে দেখা হলো টিফিনের সময়। সজল পাশে গিয়ে বসতে কেমন যেন আনমনা চোখে তাকালো অনিন্দ। নিজে থেকে প্রস্তাবটা পারতে সংকোচ হচ্ছিল সজলের, তবুও জড়তা কাটিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, তোর শনিবারের কথাটা ভেবে দেখলাম। পরশু রাতে কাল সারাদিন অনেক চিন্তা করে মনে হলো। হঠাৎই খপ করে সজলের হাত চেপে ধরল অনিন্দ, করুণ মুখে বলল, আমার অন্যায় হয়ে গেছে বস, আমাকে ক্ষমা করে দাও। কেন? ছি ছি, তোর কি সর্বনাশটাই না ঘটাতে যাচ্ছিলাম। মরে গেল বিয়ের লাইনে পা বাড়াস না। উফ, কেন যে মানুষে বিয়ে করে, লাইফটা একেবারে হেল হয়ে গেল রে। একটা সামান্য জুতো ধরে বরকে এমন করে ঠাসবে, মনে হবে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। তুই তো পায়ে শেকল পড়িসনি, বেশ করেছিস। ওরে, স্বাধীনতা চলে গেলে, খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু না থাকলে কিসের জীবন। আড্ডা মেরে ফেরবার পথে মহারানীর শাড়িগুলো লন্ড্রি থেকে আনতে ভুলে গেছি, ব্যাস তাতেই আমার 14 পুরুষ উদ্ধার করে দিল। আমায় কি কি গাল দিয়েছে তুই ভাবতেও পারবি না। আজও সকাল থেকে ঝাল ঝাড়ছে। কবে কোথায় তাকে কতখানি অবহেলা করেছি, কিভাবে তার জীবনটা নষ্ট করে দিয়েছি, এই সব। এই ধরনের পরিস্থিতির আশঙ্কাতেই না বিয়ের নাম শুনলে মুখটা ঢিপঢিপ করতো সজলের। কিন্তু এখন অনিন্দর একটা কথাও যেন কানে ঢুকছে না, অথচ কানের পর্দাকে স্পর্শ করছে না যেন। মাকোগুলো যেন একান্ত শূন্য গর্ভ, অলিক মনে হচ্ছে। কেন যে, কেন যে। শেষ হলো আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প কুহক। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।